1927 সাল, দক্ষিণ পূর্ব ইরাক। প্রাচীন মেসোপটেমিয়ার শহর উরে উন্নত খনন কার্যের সময় ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক লিওনার্ড উলি রানী পুয়াবির দেহ অবশেষ আবিষ্কার করেন। প্রতিবেদন অনুসারে রানীর মাথার খুলি অস্বাভাবিকভাবে বড় ছিল, যা কিছু মিশরীয় ফ্যারাও এবং পেরুর মমির মতো। অনেক প্রাচীন এলিয়ান তত্ত্ববিদদের মতে রানীর এই মাথার খুলি মানব জাতির বহির্জাগতিক উৎপত্তির আরও প্রমাণ দেয়। রানীর বর্ণনা অত্যন্ত অস্বাভাবিক ছিল। তার মাথা ছিল বিশাল। তিনি সাধারণ মানুষ ছিলেন না। তিনি পুরোপুরি আনুনাকি নাও হতে পারেন। তিনি হয়তো একজন সংকর বা হাইব্রিড ছিলেন। তার হাড়ের জেনেটিক বিশ্লেষণের জন্য একটি প্রচেষ্টা চলছে। এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা আনুনাকি জিনের দিকে ইঙ্গিত করে। এটাই আনুনাকির চেহারা বলে মনে হয়, এই শঙ্কু আকৃতির মাথার খুলি। তাই আমরা স্বাভাবিকভাবেই ভাবতে পারি যে তিনি মূল আনুনাকিদের একজন বা নিশ্চিতভাবে একজন বহির্জাগতিক মানব সংকর ছিলেন। রানী পুয়াবির সম্পর্কে যা আকর্ষণীয় তা হল তিনি প্রথম রাজবংশের রানী এবং অথবা পুরোহিত। তাই তিনি প্রথম রাজবংশের হওয়ার আনুনাকির শাসনের খুব কাছাকাছি ছিলেন। এটি তাকে একটি অনন্য অবস্থানে রাখে, কারণ তিনি সত্যিই একটি চাবিকাঠি ধরে রাখেন। তিনি এমন প্রমাণ হতে পারেন যা পরামর্শ দেয় যে প্রাচীন আনুনাকিরা শারীরিকভাবে বাস্তব ছিলেন এবং বিশেষ করে আনুনাকিরা মানুষের সাথে সংকরায়ন করেছিলেন। কিন্তু যদি মেসোপটেমিয়া এবং অন্যান্য স্থানে পাওয়া অস্বাভাবিক মাথার খুলিগুলো সত্যি আনুনাকির পৃথিবীতে শাসনের প্রমাণ হয়, তবে তাদের আকাশ থেকে নেমে আসার কিংবদন্তিগুলোও কি সত্যি হতে পারে? এবং যদি তাই হয়, তবে বিশ্বের প্রাচীন গ্রন্থগুলোতে বর্ণিত অনুরূপ সত্তাদের সম্পর্কিত অন্যান্য কিংবদন্তিদের ক্ষেত্রেও কি একই কথা বলা যায়? ফেরেস্তা, মধ্য আমেরিকার উড়ন্ত সর্প, আনাসাজির তারকা মানুষ, অন্য জগতের সত্তারা স্বর্গ থেকে পৃথিবীতে আসার ধারণা প্রাচীন পৌরাণিক কাহিনী এবং ধর্মের সবচেয়ে সাধারণ বিষয়গুলোর একটি। এই গল্পগুলো কি সত্যি সত্যের ভিত্তিতে গড়ে উঠেছে? আমরা যদি প্রাচীন ইতিহাসের দিকে ফিরে তাকাই, তবে আমরা খুব একই রকমের গল্প পাই। তারা সবাই যেন সর্বশক্তিমান, জাদুকরী, উচ্চতর সত্তা এবং তারা উপর থেকে আসে। যখন আপনি পৌরাণিক কাহিনীতে যান, তারকা মানুষের গল্পে যান, আনুনাকির কথায় যান, তখন এটি পৃথিবী জুড়ে একই রকম, একই ধরনের স্বপ্ন, একই পৌরাণিক কাহিনী, একই ধারণা যে জীবন তারা থেকে এসেছে। তা আপনাকে বলতে বাধ্য করে যে এর পেছনে কিছু একটা দায়ী থাকতে পারে। বিশ্বজুড়ে আমরা অন্য জগতের বা বহির্জাগতিক সত্তাদের পৃথিবীতে এসে মানব জাতিকে প্রভাবিত করার গল্প পাই। এটি একটি প্রশ্ন উত্থাপন করে, বিভিন্ন জাতির সত্তারা কি তারা থেকে এসে এই সমস্ত সংস্কৃতিকে প্রভাবিত করেছে, নাকি এটা সম্ভব যে আসলে একটি জাতি আনুনাকি যারা এই সমস্ত সংস্কৃতিকে প্রভাবিত করেছে এবং তারা একই সত্তার গল্প বলেছে? বিশ্বব্যাপী তথাকথিত দেবতাদের কিংবদন্তি কি সত্যিই প্রমাণ করে যে প্রাচীন মানুষ আসলে বহির্জাগতিক সত্তাদের সংস্পর্শে ছিল? এবং যদি তাই হয়, তবে অন্য জগতের সত্তারা মানুষের সাথে সংকরায়নের ধর্মীয় গল্পগুলো কি আনুনাকির গল্পগুলোর ঐতিহাসিক সত্যের উপর ভিত্তি করে সমর্থন করে? কিছু গবেষকদের মতে উত্তরগুলো হিব্রু বাইবেলের নেফিলিমের গল্পে থাকতে পারে। নেফিলিমের উল্লেখ জেনেসিসের 6ষ্ঠ অধ্যায়ে রয়েছে, যেখানে দেবতাদের পুত্ররা মানুষের কল্যাণের সাথে মিলিত হয়ে অতিমানবীয় সন্তান উৎপন্ন করে। দেবতাদের পুত্ররা, এই জায়গাটা একটু দেখার, আবার মানুষের কন্যাদের সাথে মিলিত হয়ে অতিমানবীয় সন্তান উৎপন্ন করে। কিছু অনুবাদে নেফিলেমদের দৈত্য হিসাবে বর্ণনা করা হয়েছে। আনুনাকি এবং নেফিলেমের মধ্যে সম্পর্ক আসলে দুটি সংস্কৃতির গল্প, কিন্তু তারা সম্পর্কিত। আনুনাকি ছিল দেবতাদের শ্রেণী যারা প্রাথমিক মানুষকে দাস বানানোর জন্য সৃষ্টি করেছিল।
আর নেফিলিম ছিল তাদের সন্তান, যারা নেমে এসে মানুষের সাথে মিশেছিল। এখন এই সত্তারা আকারে দৈত্য হতে পারে, কিন্তু আমাদের বলা হয় যে নেফিলিমরা অসাধারণ অতিপ্রাকৃত জ্ঞানের অধিকারী ছিল, যা তারা মানব জাতির নির্দিষ্ট অংশের সাথে ভাগ করে নিয়েছিল। গ্রিক পুরাণে দেবতাদের শাসক জিউস পৃথিবীর নারীদের সাথে হারকিউলিস এবং পার্সিয়ান নামে শঙ্করপুত্রের জন্ম দিয়েছিলেন বলে বলা হয়। এবং এনেকের অ্যাপ্রোকিফলাস বইতে ওয়াচার নামে পরিচিত সত্তাদের বর্ণনা করা হয়েছে, যারা ফেরেস্তা ছিলেন এবং স্বর্গ থেকে পড়ে গিয়ে মানুষের সাথে সন্তান উৎপাদন করেছিলেন। এই গল্পগুলো কি আসলে প্রাচীন আনুনাকির গল্প থেকে উৎপন্ন হতে পারে? আনুনাকির গল্পটি বিজ্ঞান কল্পনা কাহিনীর মতো মনে হতে পারে, কিন্তু আমরা কি তুলনা করতে পারি যে হিন্দু থেকে গ্রিক, রোমান, মিশরীয়, মায়ান বিশ্বের প্রতিটি সংস্কৃতিতে একই ধরনের বর্ণনা রয়েছে যে এই সত্তারা স্বর্গ থেকে পৃথিবীতে এসেছিল এবং তাদের সন্তানরা অর্ধেক ঐশ্বরিক অর্ধেক মানুষ ছিল। ব্রিটিশ জেনেসিস্টের ফ্রান্সিস ক্রিক তার সহযোগী জেমস ওয়াটসনের সাথে 1953 সালে মানব ডিএনএর গঠন উন্মোচন করেছিলেন। এর 10 বছরের কম সময়ের পরে তারা জেনেটিক্সে তাদের যুগান্তকারী কাজের জন্য নোবেল পুরস্কার পান। 1960-এর দশকে ক্রিক প্যানস্পার্মিয়া তত্ত্বের সমর্থক হয়ে ওঠেন এবং এটিকে একটি নতুন স্তরে নিয়ে যান, যাকে তিনি ডিরেক্টেড প্যানস্পার্মিয়া বলেছিলেন। ফ্রান্সিস ক্রিক অনুমান করেছিলেন যে ছায়াপথের অন্য কোথাও সম্ভবত একটি উন্নত বুদ্ধিমান সভ্যতা ছিল এবং তারা জানতে পেরেছিল যে তাদের গ্রহ ধ্বংস হতে চলেছে। সম্ভবত তাদের কাছাকাছি একটি সুপারনোভা বিস্ফোরিত হতে চলেছে এবং তাদের গ্রহ জীবন থেকে জীবাণুমুক্ত হয়ে যাবে। তিনি নিজেকে প্রশ্ন করেছিলেন, এমন পরিস্থিতিতে একটি বুদ্ধিমান সভ্যতা কি করবে? প্রথমত তারা চেষ্টা করবে যে তারা সেখান থেকে বের হতে পারে কিনা। যদি তারা তাদের জীবন এবং তাদের বংশধরদের জীবন রক্ষা করতে পারে, সম্ভবত মহাকাশযানে ভিড় করে তারা আন্তঃনাক্ষত্রিক মহাকাশে উড়ে গিয়ে একটি উপযুক্ত গ্রহে উপনিবেশ স্থাপন করবে। কিন্তু এটা কি সত্যি হতে পারে? আমরা কি সত্যি অন্য জগৎ থেকে এখানে ভ্রমণকারী একটি এলিয়ান জাতির বংশধর হতে পারি? কিছু বহির্জাগতিক জৈবিক তত্ত্বের চূড়ান্ত প্রভাব হলো যে আমরা নিজেরাই বহির্জাগতিক পৃথিবীতে জীবনের উৎপত্তি হয়েছে, কারণ জৈব পদার্থ অন্য কোথা থেকে এখানে আনা হয়েছিল। যদি আমরা অন্য গ্রহ থেকে আগতদের বংশধর হই, আমরা সৃষ্টি হয়েছি, আমরা এখানে আনা হয়েছে আমাদের অন্য কোনো গ্রহ থেকে পৃথিবীতে উপনিবেশের হিসেবে বীজ বপন করা হয়েছিল। তাই আমরা অন্য জাতির উপনিবেশ এবং এজন্য এলিয়ানরা আমাদের মতো দেখতে। প্রাচীন এলিয়ান বহির্জাগতিক হস্তক্ষেপের সম্ভাবনা বিবেচনা করা অবৈজ্ঞানিক নয়। আমরা একটি বিশাল মহাবিশ্বে বাস করি। এখন ব্যাকটেরিয়া বনাম হিউম্যানয়েড, কেউ বলতে পারে এটা একটা বড় পার্থক্য, কিন্তু কিছু উপায়ে এটা বড় পার্থক্য নয়। যেখানে জীবন আছে সেখানে সেই জীবন আমরা যাকে সভ্যতা বা বুদ্ধিমান সত্তা বলে বিবেচনা করি তা বিকশিত হওয়ার ক্ষমতা রাখে। 1965 সালের 18 মার্চ রুশ মহাকাশচারী অ্যালেক্সি লিওনোড খোজভেদ 2 থেকে বাইরে পা রেখে প্রথম মানুষ হিসাবে মহাকাশে হাঁটেন। তিনি তার জাহাজের বাইরে 12 মিনিট 8 সেকেন্ড কাটানোর পর ফিরে আসেন। লিওনোভের বেঁচে থাকা নির্ভর করছিল একটি প্রতিরক্ষামূলক স্যুটের ওপর, যা তাকে বায়ুমণ্ডলীয় চাপ বা অক্সিজেন ছাড়া জীবিত রাখতে পারে। যদি আমাদের মহাকাশ স্যুটের প্রয়োজন হয়, তবে পৃথিবীতে ভ্রমণকারী এলিয়েনদের কি একই ধরনের সুরক্ষার প্রয়োজন হবে? আমরা কি এই প্রাচীন খোদাই এবং চিত্রগুলোতে তাই দেখেছি? যখন সমালোচকরা প্রশ্ন করেন, ভালো, প্রাচীন এলিয়েনদের কেন আমাদের আজকের পরিচিত মহাকাশচারী স্যুট পরতে হবে? উত্তর খুব সহজ। আমরা কি স্যুট ছাড়া মহাকাশে যেতে পারি? অবশ্যই না, আমরা মারা যাব। কারণ কে বলছে যে অতীতে যারা আমাদের দেখতে এসেছিল তারা পৃথিবীর বায়ুমণ্ডলে শ্বাস নিতে পারত? এটা তো অযৌক্তিক নয় যে তারা সত্যিই কোনো ধরনের স্যুট পরেছিল। এই চিত্রগুলো কেন আধুনিক মহাকাশচারীদের মতো দেখায়? যদি তারা এলিয়েন হয়, তবে কি তারা মানুষের মতো হতে পারে? এবং তারা কি পৃথিবীর মতো কোনো গ্রহ থেকে এসেছিল?
20 শতাব্দীর শুরুতে একদল ব্রিটিশ এবং জার্মান বিজ্ঞানী এই সম্ভাবনা বিবেচনা করেছিলেন। তারা প্রাচীন গ্রিক দার্শনিকদের দ্বারা প্রস্তাবিত একটি তত্ত্ব গ্রহণ করেছিলেন যে মহাবিশ্বের সমস্ত জীবন একটি নির্দিষ্ট স্থানে শুরু হয়েছিল। এই তত্ত্বটিকে বলা হয় প্যানস্পার্মিয়া। প্যানস্পার্মিয়া এমন একটি তত্ত্ব যে জীবন এক জায়গায় গঠিত হয়েছিল এবং তারপর অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়েছিল মহাকাশে তারার মাঝের মাধ্যমে। আমরা জীবনের বিল্ডিং ব্লক হিসেবে পরিচিত অণু দেখতে পাই, তাই জীবনের বিল্ডিং ব্লকগুলো অন্য গ্রহে পৌঁছানো সহজ। উদাহরণস্বরূপ, যদি মঙ্গল গ্রহে জীবন গঠিত হয় তবে তা পৃথিবীতে এসে পৃথিবীকে দূষিত করতে পারে এবং এখানে জীবন শুরু করতে পারে। প্রায় 3.6 বিলিয়ন বছর আগে মঙ্গল গ্রহ ছিল উষ্ণ এবং আর্দ্র। আজকের পৃথিবীর মতো অবস্থা। জীববিজ্ঞানীরা বিশ্বাস করেন যে মঙ্গল গ্রহ অন্যান্য গ্রহের তুলনায় দ্রুত ঠান্ডা হওয়ায় সেখানে প্রথমে জীবন বিকশিত হতে পারে। সৌরজগতের প্রথম দিকে মঙ্গল গ্রহ জীবনের জন্য একটি ভালো প্রার্থী। মঙ্গল গ্রহের শিলাগুলো সবসময় এখানে আসছে এবং এগুলো গ্রহাণু এবং ধূমকেতুর আঘাতে মঙ্গল থেকে ছিটকে এসেছে, এবং আমরা জানি যে এগুলো মঙ্গলের যে কোনো অণুজীবকে পৃথিবীতে বহন করতে পারে। 1996 সালের অগস্টে একদল বিজ্ঞানী একটি বিস্ময়কর ঘোষণা করেছিলেন। আন্টার্কটিকায় পাওয়া একটি মঙ্গলীয় উল্কাপিণ্ডে জীবাশ্ম জীবনের প্রমাণ ছিল। 4 পাউন্ড ওজনের এই শিলা, যার নাম ALH 84001, তাতে কার্বনেট গ্লোবিউলের উপস্থিতি দেখায় যা মাইক্রোব দ্বারা নির্গত হয়েছিল যখন তারা 3.6 বিলিয়ন বছর আগে মঙ্গলে জীবিত ছিল। পৃথিবী আর একা ছিল না, মহাবিশ্বের অন্য কোথাও জীবনের অস্তিত্ব ছিল। তাই মঙ্গল এবং পৃথিবীর মধ্যে এই ক্রস দূষণ, যা 20 বছর আগে বরং উদ্ভট অনুমান হিসাবে বিবেচিত হতো, এখন অ্যাস্ট্রোবায়োলজি সম্প্রদায়ের দ্বারা প্রায় গৃহীত। উত্তর ইরাক মসুল থেকে 20 মাইল দক্ষিণে অবস্থিত প্রাচীন আসিরিয়ান রাজধানী নিমরুদ খ্রিস্টপূর্ব 1300 শতাব্দীতে 3000 বছরেরও বেশি আগে নির্মিত এই স্থানটি একটি প্রত্নতাত্ত্বিক সম্পদ। এখানে পাওয়া প্রাচীন নিদর্শনগুলোর মধ্যে রয়েছে মানুষের মাথাওয়ালা, ডানাওয়ালা সিংহের বিশাল মূর্তি এবং মেসোপটেমিয়ার প্রাচীন দেবতাদের বিচিত্র বিশাল ত্রাণ খোদাই। কিন্তু 2015 সালের 6 মার্চ ইসলামিক স্টেটের জঙ্গিরা এই প্রাচীন স্থানে হামলা চালায়, পথের সবকিছু ধ্বংস করে। অপরিবর্তনীয় নিদর্শনগুলো ধ্বংস করার পর তারা পুরো স্থানটিকে বিস্ফোরক দিয়ে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়, চিরতরে পৃথিবীর মুখ থেকে মুছে ফেলে। এই গোষ্ঠীটি ইতিহাসে মানুষের স্মৃতিতে থাকা প্রায় যে কোনো কিছুর চেয়ে বেশি ধ্বংসাত্মক বলে মনে হয়। এটা যেন আমরা আমাদের অতীত থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। আমাদের পিতৃপুরুষ, আমাদের পূর্বপুরুষদের রেকর্ড আমাদের থেকে কেটে ফেলা হচ্ছে। এটা একেবারে বর্বর, যা বর্তমানে মধ্যপ্রাচ্যের কিছু গোষ্ঠী প্রাচীন স্থানগুলোতে গিয়ে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য মুছে ফেলছে। এই অস্থির অঞ্চলটি ব্যাপকভাবে সভ্যতার জন্মস্থান হিসেবে বিবেচিত হয় এবং এর প্রত্নতাত্ত্বিক ধ্বংস মানবজাতির ঐতিহাসিক অতীত সম্পর্কে তথ্যের ক্ষতি করতে পারে। আমাদের ইতিহাস মুছে ফেলা দেখা একেবারে ভয়ঙ্কর, এবং যা আরও খারাপ তা হলো এই সমস্ত প্রাচীন স্থানগুলো একটি বিশাল ধাঁধার অংশ, যা আমরা অতীতে বহির্জাগতিকদের দ্বারা পরিদর্শিত হয়েছি বলে প্রমাণ করতে পারে। বন্ধুরা, আপনারা শুনছিলেন প্রাচীন ইতিহাস, মানুষের ইতিহাস, বলা যায় সৃষ্টির একটা অল্টারনেটিভ ইতিহাস। কেমন লাগলো আজকের এই পর্ব? আজকের অডিও পডকাস্ট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন চ্যানেলটি। অজানাকে এভাবেই জানতে থাকুন। যন্তর মন্তরের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমি পড়ে শোনাচ্ছিলাম পৃথ্বীশ। আর নতুন পর্ব নিয়ে ফিরবো। তার আগে আমাদের আগের যে ফ্যামিলি ছিল যন্তর মন্তরের, বিশাল বড় একটা ফ্যামিলি, সেটা যেহেতু নেই, 2 লক্ষ পরিবার, প্রায় 2 লক্ষ পরিবারের ফ্যামিলি, সেখান থেকে আবার নতুন করে শুরু করা। আশা করি পাশে থাকবেন। ধন্যবাদ।